রামপুরের অনুপমা তার দুই ছেলের সঙ্গে থাকতো। অনুপমার বর অনেক বড় ব্যবসায়ী ছিল, তাই তার টাকা পয়সার অভাব ছিল না। তার বর তো এখন আর বেঁচে নেই, কিন্তু সে মারা যাওয়ার পরেও অনুপমার তেমন দুঃখ ছিল না, কারণ অনেক টাকা পয়সা ও সম্পত্তি রেখে গিয়েছিল, যা তার ছেলেরা কাজ না করলেও বসে বসে খেতে পারবে। অনুপমার দুই ছেলে শেখর আর সুমন তার বাবার কামানো টাকা বাজে খরচ করে উড়িয়ে দিত। শেখর, এই শেখর, আর কতক্ষণ থেকে ঘুমাবি? 9টা বেজে গেছে। আরে একটু ঘুমাতে দাও না মা, কেন জ্বালাচ্ছ? দেখ বাবা, তুই বাড়ির বড় ছেলে, তুই খারাপ কাজ করলে তো ছোট ভাই তো তোর থেকেই শিখবে। মা আমাকে এখন দেখো না, আমি এখন উঠবো না। দুটো ভাইই কুড়ে, কোনো কাজের নয়, খালি খাওয়া, ঘোরাফেরা করা, টাকা ওড়ানো আর মজা করা। আমার তো বিরক্ত এসে যাচ্ছে এবার। দেখতে দেখতে অনুপমার দুই ছেলেরা বিয়ে করার যোগ্য হয়ে যায়। অনুপমা অনেক চেষ্টা করছে যাতে তার দুই ছেলে শেখর আর সুমনের সাথে যেন বড়লোক বাড়ির শিক্ষিত মেয়েদের বিয়ে হয়, কিন্তু বাবার যতই টাকা পয়সা থাকুক না কেন, বিয়ের আগে ছেলেদের তো নিজের পায়ে দাঁড়ানো উচিত। দেখুন দাদা, আমি আপনাকে 1000বার বলেছি, আমাদের পরিবারের মতো বড়লোক এবং শিক্ষিত সুন্দর মেয়ে চাই। হ্যাঁ, কোথায় থেকে পাবো এমন মেয়ে? একে আপনার ছেলেরা কোনো কাজ করে না, তার উপরে ওদের মধ্যে সমস্ত খারাপ গুণ আছে। মদ খাওয়া থেকে শুরু করে জুয়া খেলা, আড্ডা মারা সবই তো আছে দেখছি। কোনো ভালো ঘরের মেয়ে কি ওদেরকে বিয়ে দেবে? আমি ওইসব কিছু জানি না, আমার ছেলেদের জন্য সব থেকে ভালো মেয়ে খুঁজে বের করুন, ব্যাস। পুরো একটা বছর চলে যায়, কিন্তু শেখর আর অমিতের জন্য কোনো বড়লোক বাড়ির মেয়ে পাওয়া যায় না। আমার কথা শোনো অনুপমা বোন, গরিব ঘরের মেয়ে নিয়ে আসো, দেখবে তোমার সব কথাই শুনবে, উপরন্ত তোমার ভালোভাবে সেবাও করবে। অবশ্য কথাটা আপনি ঠিকই বলেছেন। তারপর আর কি হবার ছিল, শেখরের বিয়ে একটা গরিব ঘরের মেয়ে সুমনার সাথে হয়। সুমনা দেখতে সুন্দর ছিল আর ঘরের কাজকর্ম খুব ভালোই করত। তারপরেও সুমনার শাশুড়ি অনুপমা তার প্রত্যেকটা কাজে খুঁত বার করত। সুমনা, এই সুমনা, এসব কি বানিয়েছো? হ্যাঁ, আমরা বড় লোক, বুঝেছো? তোর বাবার মতো ভিকিরি ঘরের নয় যে 2 রকমের তরকারি আর ভাত বানিয়ে আমরা সামনে রেখে দিলি। মা, ঘরে সবজি কম ছিল, এজন্যই শুধু 2টো সবজি আর তরকারি বানিয়েছি। কি সবজি ছিল না মানেটা কি? আমার থেকে লুকিয়ে কি তোর বাপের বাড়িতে পাঠাস নাকি সবজি, যে এত তাড়াতাড়ি সবজি শেষ হয়ে গেল? কাল থেকে আমার ঘরেতে 5-6 রকমের আলাদা আলাদা তরকারি যেন রান্না হয়। ঠিক আছে মা, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে কি? হ্যাঁ, নিজের জন্য যে তরকারি সরিয়ে রেখেছিস সেটাকেও নিয়ে আয়। অনুপমা তার বৌমাকে জ্বালানোর জন্য তার তরকারির সাথে সাথে তার বৌমার তরকারিও খেয়ে নেয়, কিন্তু সুমনা বেচারি তার শাশুড়িকে কিছু বলে না আর চুপচাপ আচার দিয়ে শুধু ভাত খেয়ে নেয়। জানি না এত দেরি অবধি উনি কোথায় আছেন, রাত 1টা বাজতে যায়, এখনো বাড়ি আসছে না। আসলে সুমনা তার বরের এ ব্যাপারে সব কিছুই জানতো, যে সে বাইরে ফুর্তি করে বেড়ায় এবং প্রতিদিন মাঝরাতে দেরি করে বাড়ি আসে। বেচারি তার জন্য অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়তো সেটা জানতেই পারতো না। আর যখন ওর বর ভোরে ঘরে আসতো তখন সুমনা বিছানা ছেড়ে ঘরের কাজ করার জন্য উঠে পড়তো। দুজনের মধ্যে কথাবার্তাও হতো না। এরকম ভাবেই কিছুদিন কেটে যায়। আমার শাশুড়ি তো রক্ত চুষে খাওয়া মানুষ, তার উপরে আবার আমার বর, জানি না সারা রাত কোথায় থাকে। বাবা কি ভেবে যে আমার বিয়েটা এখানে দিয়েছিল, আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেল। এসব কথা ভেবে সুমনা দুঃখী মনে বসেছিল, ঠিক তখনই তার শাশুড়ি তাকে ডাক দেয়। এই সুমনা, কোথায় মরে গেছিস? শিগগিরই এখানে আয়, আমার কাকা তো বোন আসবে, তাড়াতাড়ি ওদের জন্য চা, পকোড়া, সিঙ্গাড়া, চাটনি, কচুরি এসব বানিয়ে রাখ। এত খাবার আমি একা কিভাবে বানাবো? আচ্ছা, একা করতে পারবি না তাই তো? তা একটা কাজ কর, তোর বাপ যে 2-3টে কাজের লোক পাঠিয়েছে তাদের কাছ থেকে সাহায্য নিয়ে নে যা, নয়তো বিয়ের সময় যে টাকা পয়সা এনেছিলিস সেই টাকা দিয়ে দোকান থেকে কিনে নিয়ে আয়। মা, আপনি এরকম করে বলছেন কেন? ওরা এখানে পৌঁছানোর আগে যেন সব কিছু তৈরি হয়ে থাকে, এই আমি বলে দিলাম, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। এরপর হালকা তেল মশলাযুক্ত খাবার দেওয়া শুরু করে। অনুপমা, তোর বৌমা তো সিঙ্গাড়া ঝাল বানিয়েছে রে। বৌমা? কেন গো, আমার উপরে রাগটা সিঙ্গাড়ার মধ্যে দিয়ে ভরে দিয়েছো নাকি? না মা, ভুল করে হয়ে গেছে। ও কোনো ব্যাপার নয়, ঠিক আছে, কচুরি অনেক ভালোই হয়েছে। আচ্ছা যা বৌমা, 10-20টা আরও কচুরি বানিয়ে দে, নমিতা বাড়ি যাবার সময় তার বাচ্চাদের জন্য নিয়ে যাবে। না না, থাক না, আর বানাতে হবে না, বৌমাকে দিয়ে আর কত কাজ করাবি। কাজ করবে না তো কি এখানে বিনা পয়সা বসে বসে খাবে নাকি? বিয়ের সময় তো এর বাবা খালি হাতে পাঠিয়ে দিয়েছে, ভাগ্য ভালো যে এত বড় বাড়ি তোর বিয়ে হয়েছিল, খেতে পড়তে থাকতে তো কখনোই কোনো সমস্যা হয় না ওর। জানি না বাপের বাড়িতে কতদিন খালি পেটে ঘুমিয়েছে, ভিকিরির লোক কোথাকার। ঠিকই বলেছিস তুই। ভাগ্য ভালো তোর বৌমার, কিন্তু এটা মানতে হবে।
আজকেও সুমনা শেখরের জন্য অপেক্ষা করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আজকে আমাকে সারা রাতই জাগতে হোক না কেন, ওনাকে জিজ্ঞাসা করে তবেই ছাড়বো যে উনি সারা রাত কোথায় থাকেন। ঘড়িতে 5টা বাজে, তখন শেখর মাতাল হয়ে বাড়িতে আসে। শুনুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। তুই সারা রাত জেগেছিলিস আমার সঙ্গে কথা বলবি বলে, এখন বল। আপনি সারা রাত কোথায় থাকেন? আপনি যদি বাইরেই থাকবেন তখন তাহলে আমাকে বিয়ে করেছিলেন কেন? তোকে বিয়ে আমি এই জন্যই করেছি, তুই বাড়ির সমস্ত কাজ করবি বলে, আর আমার মায়ের সমস্ত সেবা করবি। আমি সব কাজ করার জন্য তৈরি আছি, কিন্তু আমার আপনার বউ হওয়ার অধিকারটা চাই। কেন আপনি আমার থেকে দূরে থাকেন? আপনার যদি আমাকে পছন্দই নাই ছিল, তাহলে আপনি কেন আমাকে বিয়ে করে এখানে আনলেন? চুপ কর, ঝগড়া করে আমার নেশাটাই পুরো চটিয়ে দিচ্ছিস। যা বের হয়েছে ঘর থেকে, আমাকে এখন শান্তি করে ঘুমাতে দে। 12টা বাজা পর্যন্ত আমাকে কোনোভাবে ডিস্টার্ব করবি না, বের হয়েছে এখান থেকে। শেখর তার বউকে ধাক্কা মেরে ঘর থেকে বাইরে বের করে দেয়। সুমনা কাঁদতে কাঁদতে ঘরের কাজ করা শুরু করে দেয়। হে ভগবান, আমি আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে মেরে ফেলো, আর নয়তো এই কষ্টের সংসার থেকে বাঁচানোর জন্য কাউকে পাঠাও। বড় বউয়ের শ্বশুরবাড়িতে দিন খারাপই কাটছিল, ওর সাথে কেউই ছিল না, বেচারি পুরোপুরি একা হয়ে গিয়েছিল। এর মধ্যেই শোনা গেল সুমনার দেওর সুমনের জন্য মেয়ে দেখা হচ্ছে। না না, আমি একদম শুনবো না। একটা ভালো ঘরের বড় লোক বাড়ির মেয়ে খুঁজে নিয়ে আসো তো দেখি আমার ছোট ছেলের জন্য, না হলে আমি তোমাকে একটা টাকাও দেবো না। একটা ভালো সম্বন্ধ এনেছি, বড়লোক পরিবার, ওনারা অনেক ভালো মানুষ, মেয়ে শিক্ষিত ও সুন্দরীও, এমনিতে অনেক কিছু দেবে ওরা। তো দেরি কিসের? ওনাদের সঙ্গে কথাবার্তা বলে দেখা করানোর ব্যবস্থা করে দাও। বিয়ে হয়ে গেলে যা টাকা পাও না তার দ্বিগুণ দেব। ঘটক সাহেব দ্বিগুণ টাকার জন্য পুরো দমে তোড়জোড় চালু করে দেয়। আর দেখতে দেখতেই অনুপমার ছোট ছেলে সুমনের বিয়ে ওই বড়লোক বাড়ির মেয়ে নিকিতার সঙ্গে হয়ে যায়। অনুপমা, তো ছোট বৌমা কত সুন্দরী, শুনেছি অনেক বড়লোক বাড়ির মেয়ে, অনেক শিক্ষিত নাকি? হ্যাঁ, এত বড় লোক বাড়ির মেয়ে যে মেয়েকে দেওয়ার জন্য একটাও টাকা নেই তাদের কাছে। এরম ভাবে বলিস না, বিয়ের সময় পাসনি তো কি হয়েছে, পরে হয়তো অনেক কিছুই পাবি। না পেলেও কি করে আদায় করতে হয় সেটা আমি ভালো করেই জানি। হ্যাঁ হ্যাঁ। নিকিতা, তুমি অনেক ক্লান্ত, তোমার জন্য আমি ঘর গুছিয়ে রেখেছি, যাও তুমি গিয়ে আরাম করো। বৌদি, মা লোকেদের সামনে এভাবে কেন বলছিল? আরে নিকিতা, মা সবসময় এভাবেই কথা বলে, ওনার কথাই খারাপ ভেবো না। নিকিতার প্রথম দিন থেকেই তার শাশুড়ি মার আচরণ ধারণা হয়ে গিয়েছিল। পরের দিন সকালে, এই নিকিতা, নিকিতা, তুই কি মহারানী নাকি? এখনো ঘর থেকে বের হসনি কেন? না মা, আমি তৈরি হয়ে সবে আসতেই যাচ্ছিলাম, আপনি আমাকে তখনই ডাকলেন। কান খুলে শুনে নে, কাল থেকে আমি ওঠার আগে তুই উঠে ঘরের সব কাজ করতে শুরু করে দিবি। ভেবেছিলাম বড় লোক বাড়ি থেকে মেয়ে নিয়ে এলে অনেক টাকা পয়সা দেবে, ঘটক বলেছিল না চেয়ে অনেক কিছু পাবো। বড় লোক, ভিকিরি কোথাকার। একটা ভিকিরি কি কম ছিল যেখানে আবার একটা এসে জুটলো? নিকিতার ওর শাশুড়ির কথা খুবই খারাপ লাগে, তারপরেও নিকিতা চুপ থাকে আর বড় জায়ের সাথে মিলে ঘরের কাজ করতে থাকে। তারপর এক রাতে, রাত 2টো বাজতে যায়, সুমনবাবু এখনো ঘরে এলো না কেন? ফোনটাও তো লাগছে না। এখন আমি কি করব? কাকে জিজ্ঞাসা করব? বৌদিকে একবার জিজ্ঞাসা করি, হয়তো উনি কিছু জানেন। নিকিতা সুমনার ঘরের সামনে গিয়ে দরজা ধাক্কাতে থাকে। নিকিতা, তুমি এই সময়? কি হয়েছে? বৌদি, আমার প্রচুর ভয় লাগছে, সুমনবাবু এখনো বাড়িতে আসেনি, ওনার ফোনটাও সুইচ অফ বলছে। আসো, ভিতরে আসো। বৌদি, তুমি একা? দাদা কোথায় গেল? তাহলে বিয়ের আগে তোমার কাছ থেকেও সব কিছু লুকিয়েছে, তাই তো? ভয় পাওয়ার কিছুই নেই নিকিতা, এই 2 ভাই সারা রাত বাইরে থাকে, মদ জুয়া মেয়ে এগুলোই ওদের জীবন, আর সকাল হলে মাতাল হয়ে বাড়িতে ঢোকে, না কোনো কাজ করে আর নাইবা বউকে সম্মান দিতে জানে। তার মানে এতদিন থেকে তুমি সব কিছু মুখ বুজে সহ্য করছিলে? আর কোনো উপায়ও ছিল না আমার কাছে, গরিবের মেয়ে বলে কিছু বলতেও পারি না, খালি কাজের লোকের মতো চুপচাপ ঘরের কাজ করি। এবার দেখছি আমাকেই কিছু করতে হবে, তুমি দেখতে থাকো বৌদি, এই 2টো ভাইকে কিভাবে পথে নিয়ে আসি আমি। নিকিতা অনেক আগ্রহ নিয়ে পরের দিন বিকেলে অপেক্ষা করছিল। প্রথমে ছোট ভাই সুমন অনেক সুন্দর করে তৈরি হয়ে পার্টি করতে চলে যায়, তার কিছুক্ষণ পরে বড় ভাই তার আড্ডা দেওয়ার জায়গায় চলে যায়। নিকিতা, তুমি কি করতে চাইছো? আমার অনেক ভয় লাগছে। আরে বৌদি, ভয় পেও না তো, এদেরকে সঠিক রাস্তায় আনার জন্য এটাই ঠিক উপায়। সারা রাত নিকিতা আর সুমনা একসাথে বসে সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে, আর তখনই শেখর ঘরে আসে। বৌদি, এখন আমি আসছি, দাদা এসে গেছে। আমি ওদেরকে একদমই ছাড়বো না, দেখে নেবে কালকে। কি হয়েছে? আপনি এত রেগে আছেন কেন?
কি বলছো সুমনা? আসার সময় দুটো চোর আমার কাছে সবকিছু চুরি করে নিয়ে চলে গেল। সব পয়সা, সোনা দানা, ডায়মন্ডের রিং, কম বেশি তো 5-6 লাখ টাকার জিনিস ছিল। আমার মনে হয় রাতে বাইরে যাওয়ার জন্যই এমনটা হয়েছে। আপনি আমার কথা কেন শোনেন না বলুন তো? রোজ রাতে বাইরে চলে যান। তুই হলি একেবারে অপয়া, তোর জন্যই এরকম হয়েছে। মা ঠিকই বলে, তোরা একেবারে ভিখিরি। বেরিয়ে যা এক্ষুনি ঘর থেকে। সুমনা ঘর থেকে বের হওয়ার পরেই ছোট ছেলে সুমন ঘরে আসে। নিকিতা, আমাকে একদম ডাকবে না, আমি এখন ঘুমাতে যাচ্ছি। কি হয়েছে আপনার? আপনি এত রেগে আছেন কেন? আমার সবকিছু চুরি হয়ে গিয়েছে। চোরগুলো আমার থেকে অনেক শক্তিশালী ছিল। এখন আমার একদমই ভালো লাগছে না, তাই আমি আগে থাকতেই বলে দিচ্ছি, আমাকে আর এখন ডিস্টার্ব করবে না। দেখুন সুমন, আপনি খারাপ ভাববেন না। যদি রোজ রোজ রাতে বাইরে থাকেন তাহলে চোরেদের তো নজর আসবেই। আপনি রাতে বাইরে যাওয়াটা বন্ধ করে দিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন তোর কাছ থেকে আমাকে শিখতে হবে আমি কখন বাইরে যাব, কখন ঘরে থাকবো। আজ পর্যন্ত আমার মা বাপ কিছু বলেনি, আর তুই কোথাকার মহারানী রে? শোন, আমার যা মন আমি তাই করব। আর যদি চোরেরা আমার কাছ থেকে চুরি করে তাও আমার কোনো যায় আসে না। আমাদের হইলো কুবেরের ধন, যতই নিক না কেন মোটেই শেষ হবে না। তোকে ভালোই ভালোই বলছি, আমার কথায় নাক গলাবি না। আমার যখন ইচ্ছা তখন আসবো, যাবো, জুয়া খেলবো, মদ খাবো। তুই বলার কে রে? এখন মাথার কাছে ঘের ঘের করিস না তো, যা এখান থেকে। এখন তো আমি তোমাকে একটা শিক্ষা দিয়েই ছাড়বো সুমন। এবারে সামলে থেকো তুমি। জানো না তুমি কার সাথে লাগতে এসেছো? কি হয়েছে বৌদি, তুমি কাঁদছো কেন? আমি বারণ করেছিলাম তোমাকে, এরকম কিছু কাজ করো না। তোমার দাদা আমাকে আর আমার পরিবারকে কত কিছু বাজে কথা শোনালো। আমায় ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিয়েছে। এই ঘরে আমি আর থাকবো না, আমি চলে যাব আমার বাবার বাড়িতে। বৌদি, তুমি কোথাও যাচ্ছ না, আজ রাতেই সব ঠিক হয়ে যাবে। তুমি আবার কিছু করবে নাকি? এবার আর আমি হারবো না, ওদের অহংকার ঠিক ভাঙবে, তুমি দেখে নিও। পরের দিন সন্ধ্যায় দুই ভাই তৈরি হয়ে যে যার আড্ডায় চলে যায়, কিন্তু পরের দিন সকাল হওয়ার পরে কেউ ঘরে ফেরে না। আমার ছেলেরা ভোর হবার আগেই ঘরে চলে আসে। আজ এত দেরি হয়ে গেল, এখনো এলো না কেন? ভগবান, ওরা যেন সুস্থভাবে বাড়িতে ফিরে আসে। কিছুক্ষণের মধ্যেই চারটি লোক দুই ভাইকে উঠিয়ে ঘরে নিয়ে আসে। এ কি হয়েছে আপনার? আরে সুমন, আপনার এরকম অবস্থা কি করে হলো? কিছু লোক মিলে আমাদের মারধর করে পুরো হাত পা ভেঙে দিয়েছে। কি ব্যথা লাগছে, উফ। আমার সাথে এরকম হলো আমি বুঝতেও পারছি না। লোকগুলো কে ছিল, কারা ছিল তাও জানি না। না বাবা না, আমি আর রাত করে কখনোই বাইরেও আসবো না, আর যাবও না। দরকার নেই বাবা এইসব ঝামেলা ঝক্কি। হ্যাঁ দাদা, তুমি ঠিক বলেছো, আমিও আর যাবো না। জীবন থাকলে সব কিছু হবে। ভগবানের অশেষ কৃপা যে তোমরা বাড়ি এসেছো। আর তোমরা দুজন ভিখিরি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম পাস করছো। এখন এখান থেকে যাও, গিয়ে দুধ হলুদ নিয়ে আসো, আর এদের পছন্দের খাবার বানিয়ে পেট ভরে খেতে দাও এদেরকে। আমার না অনেক মজা হচ্ছে নিকিতা, মনে হচ্ছে এবার দুজন শুধরে যাবে। বৌদি, এরা তো জীবনেও আর কখনো রাতে বাইরে বের হবে না। কিন্তু বৌদি, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আমাদের শাশুড়ির এত অহংকার কিসের বলো তো? তুমি জানো না, আমাদের শ্বশুর অনেক বড় ব্যবসায়ী ছিল। উনি অনেক টাকা পয়সা সিন্ধুকে ভরে রেখে গিয়েছেন। ওনার অনেক টাকা পয়সা, এই জন্যই আমাদের শাশুড়ি মা আমাদেরকে ভিখিরি আর নিজেদেরকে বড়লোক বলতে থাকে। ও, টাকা পয়সা, আচ্ছা। এবার মনে হচ্ছে শাশুড়ি মার কিছু একটা ব্যবস্থা করতে হবে। কল্যাণের বিবাহের বয়স হয়ে গিয়েছিল, আর তাই কল্যাণের মা হেমা দেবী তার বিয়ে নিয়ে বেশ চিন্তিত থাকতো, যার কারণে সে প্রতিদিনই কোনো না কোনো ঘটককে তাদের বাড়িতে ডেকে পাঠাতো। এমনই একদিন কল্যাণ অফিসে যাচ্ছিল, তখন হেমা দেবী একটি ঘটককে নিয়ে বসেছিল। তখন, এই যে বাবা, তুই এখন চলে যাচ্ছিস? তা যাওয়ার আগে এই মেয়ের ফটোকটা দেখে যা। যদিও এর মধ্যে কোনো মেয়েকেই আমার পছন্দ নয়, তবুও তুই একবার দেখে যা। এ আপনি কি বলছেন হেমা দেবী? আপনার এখন এতগুলো ফটো দেখার পরও পছন্দ হলো না? আমি তো আজ বিভিন্ন জায়গার বিভিন্ন রকম দেখতে সুন্দরী মেয়েদেরই ফটো নিয়ে এসেছি। আরে ছাড়ুন তো, আপনার পছন্দই এখন পছন্দ নাকি? আমি এখন আমার একমাত্র ছেলের বিয়ে দেব, তা একটু দেখে শুনে মেয়ে নেব না? হ্যাঁ, সে আপনি দেখুন না, কিন্তু আপনি এখন 50টারও বেশি মেয়ে দেখে ফেললেন, তবুও আপনার পছন্দ হলো না। তা আপনি একটা ছেলের একটাই বিয়ে দেবেন তো, নাকি আরো বেশি দেবেন? এই যে, সে নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমার যদি এখন 5টা মেয়েকে পছন্দ হয়, তাহলে আমি 5টা মেয়ের সঙ্গেই বিয়ে দেব, বুঝেছেন? আর আপনার কি সমস্যা শুনি? আপনি তো আপনার কমিশন পেয়ে যাবেন, তাই না? কল্যাণ তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথাবার্তা শুনছিল।
এরপর সে আর থাকতে না পেরে বলে, থাক মা, অনেক হয়েছে। আমি এখন বলেছি নাকি যে আমি 5টা বিয়ে করব? আমি একটা মেয়ের সঙ্গে বিয়ে করব, ওকে? আর এখন এরকম প্রতিদিন মেয়ে দেখা বন্ধ কর প্লিজ। কিন্তু তা বললে কিভাবে হবে বল বাবা? এই মেয়েগুলোকে দেখতে অতটাও সুন্দর নয়, কারোর নাক চ্যাপটা তো কারোর দাঁত ফাঁকা। এরকম মেয়ে হলে তোর কিভাবে পছন্দ হবে বল? ওহ মা, একটা মেয়ের মধ্যে সবকিছু খুঁজলে হয় না। এখন তুমি বিয়েই দেবে তো, সেখানে হুড়পুরি খোঁজার কি আছে? তুমি প্লিজ এসব বন্ধ করো, আর তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করব, সে নিয়ে আমার কোনো সমস্যা নেই। এই বলে কল্যাণ রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এরপর হেমা দেবী বলে, ও বোঝে না তাই এরকম বলছে। আসলে জানেন তো এখনকার ছেলে মেয়েদের পছন্দ খারাপ। আপনি একটু চুপ করুন। আপনার ছেলের কথাবার্তা শুনে মনে হলো এখন আপনারই পছন্দ খারাপ। এই আমি আসছি, আর একটা কথা বলে যাচ্ছি, আপনার কোনো মেয়েই পছন্দ হবে না। আপনি শুধু শুধু লোকের সময় নষ্ট করবেন। আরে ঘটক মশাই, আপনি এত রেগে যাচ্ছেন কেন? ওই শ্যামল বাবুর মেয়েকে আমার মোটামুটি পছন্দ হয়েছে, তা আপনি ওর সঙ্গেই কথাবার্তা চালান। দেখুন, আমি আবারও বলছি, না বলার থাকলে এখনই বলুন। আমি কিন্তু খবর পৌঁছে দিলে আপনার আর কোনো বাজে কথা শুনবো না। আরে হ্যাঁ বাবা হ্যাঁ, আমি এখন বলছি তো। তা আপনি ওই সম্বন্ধটা পাকা ভাবুন। আর দেখলেন তো আমার ছেলে কি বলল, আমি এখন যার সঙ্গেই বিয়ে দেব ও তার সঙ্গেই বিয়ে করবে। আমার ছেলে একটি সোনার টুকরো, বুঝলেন? হেমা দেবী এভাবে বললে তখন ঘটকটি খুশি হয়ে যায় ও সে হেমা দেবীর কথা অনুযায়ী বিয়ের কথাবার্তা এগোতে থাকে। এদিকে এই সব কিছু থেকে অজানা কল্যাণ তার মায়ের এরূপ ব্যবহার নিয়েই চিন্তিত থাকতো। এমনই একদিন কল্যাণ অফিসে বসে এসবই ভাবছিল। তখন, হেই হ্যান্ডসাম, তুমি এই কদিন মনে মনে কি এত চিন্তা করো বলো তো? অফিস কেবিনে থেকেও যেন না থাকার মতোই ভাব দেখাও। আর হ্যান্ডসাম কোথা থেকে হ্যান্ডসাম হলাম? এখন বিয়ের জন্য মেয়ে খুঁজছি, কিন্তু ঠিকঠাক মেয়েই পাচ্ছি না। সে কি, তুমি কি বলছো? তুমি মেয়ে পাচ্ছ না কেন? তোমার মতো ছেলেকে আবার কে রিজেক্ট করেছে শুনি? আর বলো না মনিকা, আমার ভাগ্যে মনে হয় এই জন্মে বিয়েই লেখা নেই। আর না তো দেখো না, বিয়ের সময় আবার এত সমস্যায় কেউ পড়ে নাকি? এই বলে কল্যাণ তার কলিগ মনিকাকে তাদের বাড়ির সমস্ত ঘটনা বলে, যেটা শুনে মনিকাও তখন একটু চিন্তায় পড়ে যায়। এরপর সে বলে, দেখো কল্যাণ, এখন তোমার কাছে একটাই উপায় আছে। তা তুমি বরং নিজেই দেখাশোনা করে বিয়েটা করে নাও। আর যেখানে তুমি বলছো তোমার মা তোমার পছন্দতেও রাজি হয়ে যাবে। হ্যাঁ সে তো আমি জানি, কিন্তু এখন আমিই বা কাকে খুঁজবো? এমনও তো কেউ থাকা দরকার যে কিনা আমার সমস্যা বুঝবে অথবা আমায় আগে থাকতেই চিনবে, তাই না? হ্যাঁ, এই সুযোগ কল্যাণকে প্রপোজ করার। আমি অনেক দিন ধরেই মনের কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু আজ যখন সুযোগ পেয়েছি তাহলে আর মিস করলে চলবে না। মনিকা এভাবেই মনে করে সেদিন কল্যাণকে তার মনের কথা জানিয়ে দেয়। এদিকে কল্যাণেরও মনিকাকে পছন্দ ছিল, তাই সে মনিকার প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর সে আর দেরি না করেই সেদিন মনিকাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে, যেটা দেখে হেমা দেবী বলে, তুই কি করেছিস? তুই এখন আমায় না জানিয়েই হুট করে বিয়ে করে ফেললি। হ্যাঁ, তাতে সমস্যা কি আছে? তুমি তো এটাই চাইতে, তাই না? আর আমি বিয়েই তো করেছি, এতে তো তোমার খুশি হওয়া দরকার। আরে তুই এখন বুঝছিস না, এদিকে আমিও শ্যামল বাবুর মেয়ের সঙ্গে তোর বিয়ে ঠিক করে দিয়েছি। আর তুই দেখবি, চল, তোর হবু বউ মানে প্রতিমা আমাদের বাড়িতেই আছে। এই বলে হেমা দেবী কল্যাণকে নিয়ে একটি ঘরের মধ্যে যায়, যেখানে কিনা বউ সেজে সত্যি সত্যি একটি মেয়ে ছিল, যেটা দেখে ওখানে সকলেই চিন্তায় পড়ে যায়। এরপর হেমা দেবী বলে, ঘটক মশাই, আপনি কিছু মনে করবেন না। আসলে আমি বুঝতে পারিনি যে হঠাৎ করেই কল্যাণ এরকম একটা কাজ করে ফেলবে। সে না হয় ঠিক আছে হেমা দেবী, কিন্তু এখন আমরাই বা কি করব বলুন? যেখানে আমাদের তো মেয়ে, এখন সকলেই জেনে গিয়েছে যে আজ প্রতিমার বিয়ে, তাই এখন যদি বিয়েটা না হয় এই মেয়ের আর আমি কোনো জায়গায় বিয়ে দিতে পারবো না। হ্যাঁ, কিন্তু এখন আমরাই বা কি করব বলুন? আমি তো যেখানে অলরেডি একটা বিয়ে করে নিয়েই এসেছি। সে আমি কিছুই জানি না বাবু, তোমার কারণে আমার মেয়ের নাম খারাপ হয়েছে, তাই তোমাকেই প্রতিমাকে বিয়ে করতে হবে, আর না তো আমি পুলিশে কেস করব। পুলিশ কেসের কথা শুনে কল্যাণ ও তার মা হেমা দেবী খুবই ভয় পেয়ে যায়। এরপর হেমা দেবী কল্যাণকে আস্তে আস্তে বলে, এই আর কথা বাড়াস না, এখন তুই বরং দুটোই বিয়ে করে ফেল। এতে করে তোরই সুবিধা হবে, যেখানে তুই দুটো বউ পাবি, আর সব কাজ ঝটপট হয়ে যাবে। ওহ মা, তুমি এতেও খুশি হচ্ছ? এই কদিন আগে আমার একটাও বিয়ে হচ্ছিল না, আর এখন একসঙ্গে দুটো বিয়ে।
সে আমি কিছুই জানি না, এখন না বলার উপায়ও নেই। শ্যামলবাবু কি বললো শুনলি না? এখন উনি পুলিশ কেস করবেন। হেমা দেবী এভাবেই বললে তখন কল্যাণও একটু ঘাবড়ে যায়, আর সে না চাইতেও তার দুটো বিয়ে হয়ে যায়। হেমা দেবী ভেবেছিল বিয়ের পর সমস্ত সমস্যাই মিটে যাবে, কিন্তু বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আর সেটাই হয়েছিল কল্যাণের সঙ্গে, কারণ 203 আসতে ঝামেলা কমার জায়গায় আরও বেড়ে গিয়েছিল। তা চলো দেখা যাক বিয়ের কয়েকদিন পর। ধুর, আমাকে যেন আর ভালো লাগে না। এখন বাড়িতে দুটো বউ আছে, তবুও মনে হচ্ছে যেন কেউ নেই। সেই সকালে উঠেছি, এখন আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেল, কিন্তু কেউ খাবার নিয়েই এলো না। মা, ও মা, খাবার কোথায় গেল? দূর, এই ছেলেটার কি হয় কি জানি, এখন দুটো বউ রয়েছে, তবুও আমায় ডেকে যাচ্ছে। আজও যতই চেঁচাক, আমি কিছুতেই ওখানে যাব না। কল্যাণ তখন বিরক্ত সুরেই তার মাকে ডাকছিল। এদিকে হেমা দেবীও না শোনার ভান করে বসেছিল। ঠিক তখনই কল্যাণের 2 বউ হাতে খাবার নিয়ে সেখানে আসে। তখন, এই যে কল্যাণ, তুমি অনেকক্ষণ ধরেই মাকে খাবারের জন্য ডাকছো, তাই আমি তোমার কষ্ট সহ্য করতে না পেরে আমি নিজেই খাবার বানিয়ে নিয়ে চলে এলাম। এই, তুই এমন করে বলছিস যেন আমি খালি হাতে এসেছি। আমিও খাবার নিয়ে এসেছি, দেখ। আর কল্যাণ, আমি তোমার পছন্দের খাবার মানে অমলেট বানিয়ে নিয়ে এসেছি। না থাক, আর লাগবে না, এখন সময় হয়ে গেছে, তাই আমি এখানে বসে কিছুই খেতে পারবো না। তাহলে কল্যাণ, আমি টিফিনে করে পায়েস বানিয়ে নিয়ে এসেছি, তুমি বরং আমার পায়েসটা নিয়ে যাও। এই কেন রে, এখন তোর কাছ থেকেও খাবার নিয়ে যাবে কেন? নিয়ে যেতে হলে আগে আমার খাবার নিয়ে যাবে। আর তুই ভালো করে জানিস আমি এই বাড়ির পছন্দ করে নিয়ে আসা বউ, আর তুই তো উড়ে এসে জুড়ে বসেছিস। এমন করে বলছে যেন ও একেবারে সাধু। কল্যাণ আমায় বলে কয়েই বিয়ে করেছে, এখন আমি তোর মতো জোর করে বিয়ে করে আসিনি, বুঝেছিস? এভাবেই তারা দুজনে তখন নিজেদের মধ্যে ঝগড়া করছিল, এবং ঝগড়া করতে করতে একে অপরকে মারধরও করতে থাকে, যার ফলে তাদের দুজনের হাত থেকেই খাবার পড়ে যায় ও সেগুলি মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়। তখন কল্যাণ বলে, নাও, এবারে যেটার ভয় ছিল সেটাই হলো। এক তো খাবার আসছিল না, তার উপরে এখন এনেও ঝগড়া করতে করতে সবগুলো খাবার নষ্ট করে দিল। এখন আমি আসছি, আর তোমাদের খাবার তোমরাই খাও। এই বলে কল্যাণ তখন সেখান থেকে অফিসে চলে যায়, এবং সে অফিসে গিয়ে তার 2 বউকে নিয়েই চিন্তা ভাবনা করতে থাকে। আসলে কল্যাণের বাড়িতে এটা রোজের ঘটনা ছিল, আর সময়ের সঙ্গে সঙ্গে তার 2 বউয়ের একে অপরের সঙ্গে শত্রুতা বেড়েই যাচ্ছিল। এভাবে বেশ কয়েকদিন চলতে থাকে। এমনই একদিন কল্যাণ মনে মনে ভাবে, না, অনেকদিন হয়ে গেল ওদের জন্য কিছু কিনে নিয়ে যায়নি, তা আজ বরং 2টো শাড়ি কিনে নিয়ে যাই। আর একই ছাপা শাড়ি নিয়ে গেলে তাহলে ওদের কোনোই অসুবিধা হবে না। এই ভেবে কল্যাণ বাজার থেকে 2টি একই দেখতে শাড়ি কেনে। এরপর সে তার বউদেরকে নিয়ে এসে দিয়ে বলে, দেখো, এখন তোমাদের দুজনের কোনো অসুবিধা নেই তো? আমি রং থেকে শুরু করে প্রিন্ট, দাম সবকিছু একই নিয়ে এসেছি। হ্যাঁ, কিন্তু তুমি তো জানো যে আমি শাড়ি পরতে পছন্দ করি না, তার সত্ত্বেও তুমি আমার জন্য শাড়ি কিনে নিয়ে এসেছো। ও আচ্ছা, বুঝেছি, তুমি ওর জন্য নিয়ে এসেছো, আর আমি সামনে পড়ে গিয়েছি তাই এরকম বলছো, তাই তো? হ্যাঁ, তাইতে খারাপ কি আছে? আমায় বেশি ভালোবাসে তাই আমার জন্য নিয়ে এসেছে। এখন তোর যদি খারাপ লাগে তাহলে তুই আমায় দিয়ে চলে যা। চুপ করো, তোমরা এখন দুজনেই চুপ করো। তোমাদের জ্বালা এখন আর আমি সহ্য করতে পারছি না। এখন ঈশ্বরই জানেন এই সমস্যার আমি কিভাবে সমাধান করব। তাহলে শোনো, তুমি করতেও পারবে না, কারণ তুমি এই সমস্যা সৃষ্টি করেছো। তখন কি দরকার ছিল এই ডাইনিকে বিয়ে করার? এই, তুই একটু চুপ কর। আর তুই কাকে ডাইনি বলছিস রে? এভাবেই বলে আবারও তারা সেদিন মারামারি শুরু করে দেয়, যার ফলে কল্যাণও তখন অস্থির হয়ে পড়ে। এরপর সে তাদের ঝগড়া থামিয়ে দিয়ে বলে, এই, তোমরা সত্যি সত্যি আমার কথা শুনবে না, তাই তো? তাহলে ঠিক আছে, আজ থেকে আমিও আমার মতো করেই চলবো, আর আমিও দেখছি তোমরা তখন কি করো। এই বলে কল্যাণ তখন সেখান থেকে চলে যায় ও সে গিয়ে একটি মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে, যেটা দেখে হেমা দেবী তখন চমকে ওঠে ও সে বলে, হ্যাঁ রে বাবা, তোর 2টো বউ ছিল, তাতেই আমাদের এত সমস্যা হচ্ছিল। এখন 3 জন এলে তো আরো ঝামেলা বাড়বে, তাই না? না মা, ঝামেলা বাড়বে না, বরং কমবে। কারণ আজ থেকে আমি ওদেরকে কোনো কাজের কথাই বলবো না, আর নাইবা কিছু কিনে নিয়ে এসে দেবো। আর আজ থেকে রঙিলা আমার স্ত্রী, তাই আমি ওকেই বেশি ভালোবাসবো।
কল্যাণ এভাবে বললে তখন মনিকা ও প্রতিমা তাদের নিজেদের ভুল বুঝতে পারে। এরপর তারা তাদের ভুলের জন্য ক্ষমা চাইতে থাকে। কিন্তু তখন কল্যাণেরও কিছু করার ছিল না, কারণ সে অলরেডি বিয়ে করে নিয়েছিল। এরপর তখন তার 3টে বিয়েই রয়ে যায়, কিন্তু তাদের ঝামেলার অবসান হয়ে গিয়েছিল, কারণ তারা জানতো কল্যাণ এখন আর আগের মতো নেই। তাই তারা সমস্যা করলে কল্যাণ আবারও কোনো ভুল কাজ করবে।